ঠিক আছে। আমরা আগের দিন শেষ করেছিলাম এই থিওরিটা দিয়ে। আজকে আমরা একটা প্রবলেম দিয়ে স্টার্ট করছি। দুটো স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। এখন বর্তমান সিস্টেমে এই ধরনের প্রবলেমের চল খুব বেশি। বলেছে দুটো স্টেটমেন্ট কনসিডার করবে, কনসিডার স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি। স্টেটমেন্ট এ বলছে যদি এন টেন্স টু 0 হয় তাহলে এ টু দি পাওয়ার এন সেটাও টেন্স টু 0। স্টেটমেন্ট বি বলছে যদি এক্স এর একটা সিকোয়েন্স হয় যেটা টেন্স টু 0, দ্যাট ইজ তার লিমিটিং ভ্যালুটা 0, সিগমা যদি একটা বাইজেকশন হয় এন টু এন, এবং আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করছি yn ইকুয়ালস টু এক্স সিগমা এন, তাহলে যদি xn টেন্স টু 0 হয় তাহলে yn অলসো টেন্স টু 0। অপশান কি কি আছে? যেমন অপশান থাকে যে শুধুমাত্র স্টেটমেন্ট এ ট্রু, স্টেটমেন্ট বি ট্রু, স্টেটমেন্ট এ বি দুটোই ট্রু বা কোনোটাই ট্রু নয়। সাধারণত এই ধরনের প্রবলেমে এগুলোই অপশন হিসেবে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে দুটোই কিন্তু চেক করতে হবে, তবে খুব একটা পরিশ্রম সাধ্য নয় বিষয়গুলো যদি অবজার্ভ করো। স্টেটমেন্ট এ নিয়ে যদি আমরা ভাবি, আমরা এমসিকিউ পারপাসে করছি, খুব বেশি লেখালেখির প্রয়োজন নেই। কোন সিকোয়েন্সের ক্ষেত্রে যদি এন টেন্ডস টু 0 হয় তাহলে অ্যাজ পার ডেফিনেশন আমরা কি লিখতে পারি? ফর every epsilon greater than 0 there exists a natural number k epsilon such that modulus an minus 0 less than epsilon for all n greater equals to k epsilon। এটা আমরা লিখতে পারি। That is minus epsilon less than an less than epsilon for all n greater equals to k epsilon। আমরা যদি 0 কে বেস করে নেইবারহুডটা কনসিডার করি মাইনাস ইপসাইলন ইপসাইলন, এর মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এটা আমরা ডেফিনেশনের সময় থেকেও বলেছিলাম যে একে থেকে শুরু করে সবাই এর মধ্যে আছে, এর বাইরে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট a1 a2 আপ টু ak-1 এটা থাকতে পারে। তাহলে যেহেতু সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট 0 নেইবারহুডে আছে, এগুলো জাস্ট একটু ম্যাথামেটিক্যাল সেন্স যদি তুমি কাজে লাগাও তাহলে এই ধরনের উত্তরগুলো এক লাইনেই কিন্তু করে দেওয়া যায়। এত লেখালেখিও লাগে না, আমি বোঝানোর জন্য লেখাচ্ছি যে তারা 0-র খুব কাছে আছে। তার মানে তাদের ফিজিক্যাল ভ্যালুটা বা তাদের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টের ফিজিক্যাল ভ্যালুটা তো অবশ্যই 1-এর থেকে ছোট, অ্যাজ ওয়েল অ্যাজ হাফের থেকেও ছোট, কারণ তারা তো 0-র খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কি তার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এই জোনের মধ্যে আছে, কিছু এর বাইরে থাকতে পারে। তার মানে আমরা মনে মনে এভাবে ভাবতে পারি যে এন গুলো নিশ্চয়ই হাফের থেকে ছোট, কারণ তারা 0-র খুব কাছে আছে। এবারে রাফলি যদি তুমি ভাবো তাহলে এন টু দি পাওয়ার এন ডেফিনেটলি 1/2 টু দি পাওয়ার এন এর থেকে ছোট, আর যেহেতু 1/2 টু দি পাওয়ার এন এন টেন্ডস টু ইনফিনিটিতে 0-র দিকে যাচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার এন ডেফিনেটলি 0-র দিকেই যাবে। এটা থ্রু আউট প্রমাণও করা যায়। আমার এখানে এমসিকিউ পারপাসে যেটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী বলছি, এবং এটা সমস্ত সিকোয়েন্সের ক্ষেত্রে ঘটবে যারা টেন্স টু 0। তুমি 1/n দিয়েও ভাবতে পারো, যে কোনো সিকোয়েন্স যারা টেন্স টু 0 তাদের ক্ষেত্রে এটা ঘটবেই, কারণ তার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট 0-র খুব কাছাকাছি জোনে আছে। তাদের যদি আমরা এন এর পাওয়ার নিই ডেফিনেটলি সেটাও 0-র খুব কাছাকাছি জোনেই থাকবে। কিছু ফাইনাইট সংখ্যক টার্ম হয়তো সেখানে বিট্রে করতে পারে, বাট তাতে সিকোয়েন্সের কনভার্জেন্স ক্রাইটেরিয়ার কোনোদিন পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্ট এ এটা কিন্তু ট্রু। এবারে আমরা চলে যাবো স্টেটমেন্ট বি। স্টেটমেন্ট বিটাও যদি তোমরা অবজার্ভ করো, এটাও কিন্তু এক লাইনেই উত্তর দেওয়া যায়। আমি এটা একটু ডেসক্রিপটিভলি করিয়ে দেবো যদিও, কিন্তু এটাও এক লাইনে উত্তর দেওয়া যায়। বলেছে এখানে এক্সটেন্ড সিকোয়েন্সটা টেন্স টু 0। তাহলে এক্সটেন্ড সিকোয়েন্সটা যদি টেন্স টু 0 হয়, একদম আগের স্ট্রাকচারে যদি আমরা যাই বা ডেফিনেশন ওয়াইজ যদি আমরা লিখি, দেন ফর এভরি প্রিঅ্যাসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists k epsilon belongs to n such that modulus xn minus 0 less than epsilon
ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন, এটা আমরা লিখতে পারি। তাহলে এবারে তার মানে মডিউলাস xn লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। এবারে তুমি স্ট্রাকচারটা একটু ভালো করে বোঝো। বলেছে সিগমা n টু n ইজ এ বাইজেকশন এন্ড yn ইকুয়ালস টু x সিগমা n। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি আমরা এটার প্রমাণ না করেই উত্তরটি বলতে চাই তাহলে এটার বিষয়টা কি দাঁড়ালো, যে x সিগমা n ইকুয়ালস টু yn। সিগমা যদি বাইজেকশন হয় তার মানে এই ন্যাচারাল নাম্বার সেটের 1 কে পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টে ও ম্যাপ করবে। তাহলে সিগমা 1 যে হবে সে একটা ইউনিক কোয়ান্টিটি। যদি যেহেতু বাইজেকশন, যদি এই ন্যাচারাল নাম্বারে 2 নিই তাহলে সিগমা 2 একটা পার্টিকুলার কোয়ান্টিটি, এবং এরা কোনোদিন একে অপরের সাথে সিগমা 1 সিগমা 2 কোনোদিন একে অপরের সাথে আইডেন্টিক্যাল হবে না, কারণ এটা ইনজেক্টিভিটি লঞ্চ করেছে এর মধ্যে। অ্যাজ ওয়েল অ্যাজ রিভার্স কেসেও তাই, যদি আমরা এর প্রিমেজ নিই তাহলেও কিন্তু তারা একটা ইউনিক কোয়ান্টিটি। তাহলে যদি xn টেন্ডস টু 0 হয়, যেহেতু সিগমাটা বাইজেকশন, আমি যদি না করে উত্তর করতে যাই, আমি সেই সেন্সটা প্রথমে বোঝাচ্ছি, তারপরে আমি বলে দিচ্ছি ভালো করে। তাহলে অটোমেটিক্যালি সিগমা n যদি টেন্ডস টু 0 হয়, x সিগমা n সেও টেন্ডস টু 0 হবে, তার মানে yn অবশ্যই টেন্ডস টু 0 হবে। এক্ষেত্রে বোথ স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট a and b আর ট্রু। অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। তবুও আমি এই প্রমাণটা করে দিচ্ছি, কারণ এই প্রমাণটা সচরাচর অনেক বইয়েই থাকে না, বা অধিকাংশ বইয়েই নেই, তার জন্য আমি এই প্রমাণটা করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা ডেফিনেশন ওয়াইজ ভাবি তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইপসাইলন ইপসাইলন। এর মধ্যে সিকোয়েন্সের কোন এলিমেন্ট গুলো আছে? এক্স কে প্লাস 1 থেকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। এর বাইরে সিকোয়েন্সের কোন কোন এলিমেন্ট আছে? x1 থেকে xk মাইনাস 1, দ্যাট ইজ ফাইনাইট সংখ্যক টার্ম আছে। বাকি সবাই কিন্তু মাইনাস ইপসাইলন টু ইপসাইলনের মধ্যেই আছে। এবারে যদি আমরা একটা সেট কনসিডার করি, লেট s ইকুয়ালস টু এই ইন্ডেক্সের সেটগুলোকে যদি আমরা কনসিডার করি k মাইনাস 1, দ্যাট ইজ x1 থেকে xk মাইনাস 1 এর ইন্ডেক্সের কালেকশনটাকে আমরা কনসিডার করছি 1 টু k মাইনাস 1। তাহলে x এই যে ইন্ডেক্স গুলো আছে এই ইন্ডেক্স গুলোর জন্য xn তার মড ভ্যালু লেস দ্যান ইপসাইলন স্যাটিসফাই করে না। তাহলে কি হতে পারে? তার রিভার্সটা হতে পারে, দ্যাট ইজ মডিউলাস xn গ্রেটার ইকুয়ালস টু ইপসাইলন। এই ঘটনাটি ঘটতে পারে এই ইন্ডেক্স গুলোর জন্য, দ্যাট ইজ s contains those indices where মডিউলাস xn গ্রেটার ইকুয়ালস টু ইপসাইলন। তাহলে এরা তাদেরকে কনসিডার করে যাদের জন্য মডিউলাস xn গ্রেটার ইকুয়ালস টু ইপসাইলন। এটা আমরা কনসিডার করে নিলাম, দ্যাট ইজ ওই জোনের বাইরে যে এলিমেন্ট গুলো আছে তাদের ইন্ডিসেসের কালেকশনটাকে আমরা নিয়ে নিলাম। এবারে কি বলেছে? সিগমা হচ্ছে বাইজেকশন, তার মানে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তাদের করসপন্ডিং একটা করেই আমরা মানে আন্ডার বাইজেকশন এলিমেন্ট পাবো। তাহলে নাও সিগমা ফ্রম n টু n ইজ এ বাইজেকশন। আমি মুখে অলরেডি বুঝিয়ে দিয়েছি, একটু লিখিয়ে দিচ্ছি এই প্রবলেমটা পার্টিকুলারলি। সো ফর every index I belongs to S is mapped from exactly 1n। n কোথায় থেকে কনসিডার করছি? সিগমা n। তাহলে এই s এর এলিমেন্ট গুলোকে সিগমা ট্যাপিংটা সিগমা 1 একটা ইউনিক কোয়ান্টিটি হবে, সিগমা 2 একটা ইউনিক কোয়ান্টিটি হবে, সিগমা k মাইনাস 1 এটাও কিন্তু একটা ইউনিক কোয়ান্টিটি হবে। এবারে আমরা এদের কালেকশনটাকে ধরে নিই, লেট a equals to set of pre-images of S under sigma, set of pre-images of S under sigma। তাহলে S সেটের মেম্বার কারা হবে?
n belongs to n such that sigma n belongs to 1 to up to k minus 1. This is the collection of A. এবারে খেয়াল করে দেখো এই A এবং S এরাও কিন্তু একে অপরের সাথে বাইজেক্টিভিটি হোল্ড করবে। দ্যাট ইজ এই যে সিগমা ম্যাপিংটা এন টু এন যেমন বাইজেক্টিভ ছিল, এখানে যদি আমরা এস টু এ কনসিডার করি বা এ টু এস ও যদি কনসিডার করি সেটা কিন্তু বাইজেক্টিভ হবে। কেন? কারণ এই যে কালেকশন 1 টু কে মাইনাস 1 এরা ন্যাচারাল নাম্বার সেটের সাবসেট, আর সিগমা সেখানে ছিল বাইজেক্টিভ ম্যাপিং। তার মানে ইনজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি সবটাই এখানে হোল্ড করবে। তাহলে এস এর মধ্যে যেমন কে মাইনাস 1 সংখ্যক এলিমেন্ট আছে এক্স্যাক্টলি, তাহলে অটোমেটিক্যালি এ সেটের মধ্যেও এক্স্যাক্টলি কে মাইনাস 1 সংখ্যক এলিমেন্টই থাকবে। কারণ সিগমা 1 সেও 1 টু কে মাইনাস 1 এর মধ্যেই কেউ একজন এবং সেটা ইউনিক। সিগমা 2 সেও কিন্তু 1 টু কে মাইনাস 1 এর মধ্যে একজন এবং সেটা ইউনিক। তার মানে এই যে সিগমা এন বিলংস টু দ্যাট কালেকশন, এটা একটা ইউনিক কালেকশনের কনসিডার করেছি আমরা। যেহেতু সিগমাটা বাইজেক্টিভ ম্যাপিং, তার মানে এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে দ্যাট ইজ এস সেট এবং এস সেটের কার্ডিনালিটি সেম হবে। সিন্স এস হ্যাজ exactly k minus 1 elements and sigma is injective, so A contains exactly k minus 1 elements. আমরা ধরে নিচ্ছি এই এলিমেন্ট গুলোর ম্যাক্সিমাম হচ্ছে m, ম্যাক্স ভ্যালু in the finite set A, automatically finite set এর maximum always exist করে, that is n equals to maximum n such that sigma n less equals to m. that is এই যে সিগমা n গুলো নিলাম তাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি নিলাম m। তাহলে খেয়াল করে দেখো, একটু যদি ফিল করো বিষয়টা, বাস্তবে এই এমটা কার সাথে ম্যাপিং এ করসপন্ড করবে? কে ইপসাইলনের সাথে করতে বাধ্য। কেন? যদি ইফ এন গ্রেটার দ্যান এম হয়, তাহলে এন যদি এম এর থেকে বড় হয়, সিগমা এন এর কালেকশন গুলোর ম্যাক্সিমাম হচ্ছে এম। আর সিগমা এন এর মধ্যে কারা আছে? 1 টু কে মাইনাস 1। এন হচ্ছে এম এর থেকে বড়, তার মানে এন এই যে 1 টু কে মাইনাস 1 এর থেকে বড়, তার মানে এন কার মধ্যে নেই? এন এর মধ্যে নেই। তাহলে এন এর মধ্যে নেই, দেন এন ডাজ নট বিলংস টু এ। আর এন যদি এর মধ্যে না থাকে তাহলে অটোমেটিক্যালি সিগমা এনটা কে ইপসাইলনের থেকে বড় হতেই হবে। সিগমা এনটা কে ইপসাইলনের থেকে বড় হতেই হবে এক্ষেত্রে। দেন সিগমা এন গ্রেটার দ্যান কে ইপসাইলন। এবারে আমরা থিওরিটিক্যাল পার্টটা কি পড়েছিলাম? যদি এন গ্রেটার দ্যান কে ইপসাইলন হয় তাহলে মডিউলাস এক্স এন লেস দ্যান ইপসাইলন হয়। তাহলে সিগমা এন যদি গ্রেটার দ্যান কে ইপসাইলন হয় তাহলে মডিউলাস এক্স সিগমা এন সেটা লেস দ্যান ইপসাইলন, তার মানে মডিউলাস ওয়াই এন লেস দ্যান ইপসাইলন। ম্যাপিংটা তো তাই দেওয়া ছিল। সো ফর অল এন গ্রেটার দ্যান এম, modulus yn equals to modulus x sigma n less than epsilon as sigma n greater than k epsilon. n যদি m এর থেকে বড় হয় সিগমা n k epsilon এর থেকে বড় হবে, আর সিগমা n যদি k epsilon এর থেকে বড় হয় x sigma n এর মড ভ্যালু epsilon এর থেকে ছোট হবে, that is modulus yn epsilon এর থেকে ছোট হবে, that is yn tends to 0 হবে। এই প্রমাণটা আমি অনেকটা সময় নিয়ে সেই অনার্সের মতো করেই করালাম কারণ এই প্রমাণটা সব জায়গাতে পাওয়া যায় না। আর পুরোটা পড়বে, যদি কনফিউশন হয় আমাকে নেক্সট ক্লাসে আবার বলবে, পিডিএফটা দেওয়া থাকবে, যদি অসুবিধা হয় বলবে, ঠিক আছে? এটা কিছুই না,
যদি তুমি ফিল করো এর উত্তরটা এক লাইনে হয়ে যায়, যেভাবে প্রথমে বললাম যে এক্স সিগমা এন ইকুয়ালস টু ওয়াই এন, এবং এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এক্স সিগমা এন যদি টেন্ডস টু জিরো হয়, এক্স এন যদি টেন্ডস টু জিরো হয়, যেহেতু সিগমা এন বাইজেক্টিভ, এক্স সিগমা এনও টেন্ডস টু জিরো, তার মানেই ওয়াই এন টেন্ডস টু জিরো। এটা এমনিতেই ফিল করা যায়। তো যাই হোক, থিওরিটিক্যাল পার্টটা প্রমাণ করানো থাকলো, এখানে অন্য কিছু নেই। একটা জায়গায় একটু ভালো করে বুঝতে হবে, আমরা এম এখানে এন এলিমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু নিয়েছি, তার মানে যদি এন এম এর থেকে বড় হয়, এন এই জোনের মধ্যে কোনোদিন আসছে না। তার মানে এন এই জোনের মধ্যে যদি না আসে, তাহলে অটোমেটিক্যালি এন ডাজ নট বিলংস টু এ। এবার এ এর কার্ডিনালিটি আর এস এর কার্ডিনালিটি সেম ছিল, তাহলে এন যদি এ এর মধ্যে না আছে, এন এস এর মধ্যেও নেই, কারণ ওটা বাইজেক্টিভ ম্যাপিং ছিল। তাহলে এন যদিও তার মধ্যে না থাকে, তাহলে তার করসপন্ডিং ম্যাপিংটার কালেকশনটাই তো নিয়েছিলাম আমরা সিগমা এন। তাহলে সিগমা এন কার থেকে বড়? সিগমা এন কে ইপসালনের থেকে বড়। কারণ যদি ছোট হতো, তাহলে 1 to k - 1 এর মধ্যে কোনো একটা এলিমেন্ট হতো, যেহেতু তার থেকে বড়, তাহলে অটোমেটিক্যালি সে কে ইপসালনের থেকে বড়। আর যদি এন কে ইপসালনের থেকে বড় হয়, মডিউলাস এক্স এন লেস দ্যান ইপসালন হয়, তাহলে সিগমা এনও যদি কে ইপসালনের থেকে বড় হয়, তাহলে মডিউলাস এক্স সিগমা এন সেও ইপসালনের থেকে ছোট হবে। তার মানে ওয়াই এন, দ্যাট কোয়ান্টিটি ইজ অলসো ছোট। ওকে, ঠিক আছে। নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে কনসিডার স্টেটমেন্ট এ, xn and xn yn are bounded, then yn is bounded. xn এবং xn yn যদি বাউন্ডেড হয়, তাহলে yn কে বাউন্ডেড হতে হবে। প্রথমে আমরা একটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা xn নিলাম 1/n, অটোমেটিক্যালি xn যদি 1/n আমরা নিই, এটা টেন্ডস টু 0, দ্যাট ইজ কনভার্জেন্ট। আর কনভার্জেন্ট সিকোয়েন্স মানেই বাউন্ডেড। এমনিতেও চেক করলে 0 লেস দ্যান xn লেস ইকুয়ালস টু 1 বাউন্ডেড হবে। আমরা যদি yn n সিকোয়েন্সটা নিয়ে নিই, yn ইকুয়ালস টু n ফর অল n, অটোমেটিক্যালি এটা আনবাউন্ডেড সিকোয়েন্স। সিকোয়েন্স yn আনবাউন্ডেড, বাট xn yn equals to 1 upon n multiplied by n, that is 1, constant sequence, always convergent. Converges to 1, তার মানেই বাউন্ডেড। তাহলে এক্ষেত্রে আমরা xn এবং xn yn দুটো বাউন্ডেড সিকোয়েন্স পেলাম, বাট ynটা কিন্তু এক্ষেত্রে আনবাউন্ডেড। তাহলে এখানে বলেছে xn আর xn yn বাউন্ডেড হলে yn কে বাউন্ডেড হতে হবে, তাহলে এটা ঠিক নয়। তাহলে এটা অ্যাজ এ স্টেটমেন্ট ফলস। নেক্সট বলেছে xn এবং xn yn দুটো সিকোয়েন্স such that xn yn tends to 0, বলেছে xn yn tends to 0, then one of the sequences converges to 0, that is দুটো সিকোয়েন্সের প্রোডাক্ট যদি tends to 0 হয়, তাহলে একটি তাদের মধ্যে অবশ্যই 0 হতে হবে, এটাও ফলস। সাপোজ আমরা xn সিকোয়েন্সটা নিলাম 1 when n odd, 0 when n even, yn টা ঠিক উল্টোটা নিয়ে নিলাম, yn equals to 0 যখন n odd, 1 যখন n even। এখানে কিন্তু দুজনের একজনও কনভার্জেন্টই নয়, তো 0-র দিকে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, আমরা এইভাবে লিখে নিচ্ছি does not tends to 0, but term by term multiplication xn yn equals to 0 for all n, এটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাচ্ছে 0, তার মানে তার লিমিটিং ভ্যালু ডেফিনেটলি 0, লিমিট xn yn দ্যাট ইকুয়ালস টু সেটাও 0। তাহলে আমরা কি পেলাম ফাইনালি? স্টেটমেন্ট এ এটাও ফলস, স্টেটমেন্ট বি এটাও ফলস, তার মানে বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর ফলস। অপশন 4, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে লিমিট fn ইকুয়ালস টু 5, স্টেটমেন্ট এ বলেছে লিমিট fn ইকুয়ালস টু 5 লিমিট fn ইকুয়ালস টু 0 and phi n একটা সিকোয়েন্স যেটা অসিলেটস ফাইনাইটলি, then limit
fn phi n equals to 0, দ্যাট ইজ দুটো সিকোয়েন্স কনসিডার করবে, একটা fn সিকোয়েন্স যেটা যার লিমিটিং ভ্যালু 0 আর phi n একটা সিকোয়েন্স যেটা ফাইনাইটলি অসিলেট করে, তাহলে তার প্রোডাক্ট ইকুয়ালস টু 0। এটা অলরেডি তোমাদের আগের দিনই করানো হয়েছে। আমি লাস্ট আগের দিন ক্লাস 2তে যে থিওরিটা করিয়েছিলাম সেই থিওরিটা কিন্তু এটাই হয়। এই যে এই থিওরিটা নোট বলে যেটা করিয়েছিলাম এটা ওটাই হয়। যে কোনো সিকোয়েন্স যদি ফাইনাইটলি অসিলেটরি হয় তার মানে সেই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, একদম ওটা ট্যালি করলেই এক লাইনে ওটা হয়ে যাবে। এটা ট্রু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট বলেছে স্টেটমেন্ট বি, সিকোয়েন্স fn কনভার্জেন্ট আর সিকোয়েন্স phi n ডাইভার্জেন্ট। ইন দ্যাট কেস লিমিট fn বাই phi n ইকুয়ালস টু 0, এটা বলে দিয়েছে। তাহলে প্রথমে যেটা খেয়াল করবে এক্ষেত্রে, আমরা প্রথমে স্টেটমেন্ট এ কে নিয়ে কালচার করি। স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট এতে বলেছে সিকোয়েন্স fn টেন্ডস টু 0, সিকোয়েন্স fn টেন্ডস টু 0, let ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। আমি অ্যাজ ইউজুয়াল থিওরিটিক্যাল হিসাবেই করে দিচ্ছি, দুটোই এক্ষেত্রে কিন্তু ট্রু। দেন ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 as per definition there exists k epsilon belongs to n such that modulus fn minus 0 less than epsilon by something আনবো, সেটা পরে আনছি, for all n greater equals to k epsilon। এমন নয় যে epsilon বাই ওটা না লিখলে হবে না, না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। নেক্সট বলেছে সিকোয়েন্স phi n is ফাইনাইটলি অসিলেটরি। আমি আগে প্রথম ক্লাসেই এটার প্রথম দিন যখন করাই ফাইনাইটলি অসিলেটরির ডেফিনেশনটা কিন্তু বলেছিলাম, ফাইনাইটলি অসিলেটরির ডেফিনেশনটা কিন্তু বলেছিলাম। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট রিয়াল সামথিং কে, পজিটিভ রিয়াল কে বা কে গ্রেটার দ্যান 0, কারণ প্রত্যেকটা ফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স সবসময় কিন্তু বাউন্ডেড হয়, এটা আমরা জানি। তাহলে আমরা ফাইনালি এখান থেকে কি পাচ্ছি, মডিউলাস fn phi n, মডিউলাস fn মডিউলাস phi n লেস দ্যান ইপসাইলন বাই সামথিং ইন্টু কে। আমি যদি ব্যালেন্স করে ওই ইপসাইলন লিখে সুন্দর দেখাতে যাই তাহলে ওটাকে ইপসাইলন বাই কে ধরে নাও, তাহলে ব্যালেন্সটা হয়ে যাবে। না ধরলেও যে হবে না এরকম কিছু নয়, ওই একই কে ইপসাইলনের জন্য আলাদা করে আমাকে ন্যাচারাল নাম্বার নিয়ে ভাবতে হচ্ছে না। তার মানে লিমিট fn phi n ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে স্টেটমেন্ট এ এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট বি, বলেছে fn কনভার্জেন্ট phi n ডাইভার্জেন্ট। দেখো যে কোনো সিকোয়েন্স সে যদি ডাইভার্জেন্ট হয় সে ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি হতে পারে, ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি হতে পারে। দ্যাট ইজ আমি যদি তার মডিউলার সিকোয়েন্সটিকে কনসিডার করি সেটা অবভিয়াসলি টেন্ডস টু ইনফিনিটি আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে সিকোয়েন্স phi n ডাইভার্জেন্ট, সিকোয়েন্স phi n ডাইভার্জেন্ট। তাহলে সিকোয়েন্স phi n যদি ডাইভার্জেন্ট হয় সে প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি কোনো একটা হবে, দ্যাট ইজ তার মডিউলার সিকোয়েন্সটা টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ 1 বাই phi n দ্যাট টেন্ডস টু 0, এটা আমরা লিখতে পারি। আর এখানে বলেছে লিমিট fn, সিকোয়েন্স fnটা কনভার্জেন্ট, সে কনভার্জেন্ট মানে তার কোনো একটা পার্টিকুলার লিমিট আছে। তাহলে যেহেতু সিকোয়েন্স fn কনভার্জেন্ট, লেট লিমিট fn ইকুয়ালস টু l, যেখানে lটা রিয়াল নাম্বার, সে 0 হলেও কোনো অসুবিধা নেই, নন জিরো হলেও কোনো অসুবিধা নেই। সো লিমিট fn by phi n equals to l into 0 equals to 0। তার মানে এক্ষেত্রে অপশন স্টেটমেন্ট বি যেটা আছে সেটাও কিন্তু ট্রু। তাহলে বোথ স্টেটমেন্ট এ কমা বি আর ট্রু। নেক্সট বলেছে fn টেন্ডস টু প্লাস ইনফিনিটি, gn টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। fn plus gn always converges to 0,
fn plus gn always diverges to plus infinity, always diverges to minus infinity, may oscillate. এই প্রবলেমটা কিন্তু যে সমস্ত মানে প্রবলেমগুলো হয় সেই ধরনের প্রবলেমে এখনকার এতে এই ধরনের প্রবলেম খুব বেশি আছে, মানে সেই ধরনের প্রবলেম যেগুলো চট করে উত্তর করা যায় এবং এক্সাম্পলের সাহায্যে উত্তর করা যায়। তো এখানে এরকম আপাত দৃষ্টিতে কারোর মনে হতে পারে আচ্ছা এফ এন প্লাস জিএন করলে প্লাস ইনফিনিটি জিরো হয়ে যাবে, তা কিন্তু নয়। এক্ষেত্রে এই অলওয়েজ অপশনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই অপশন 1 2 3 থেকে, তাহলে কনভার্জেস টু জিরো, মে কনভার্জেস টু জিরো, মে ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, মে ডাইভার্জেস টু মাইনাস এ, মে অসিলেট, সবগুলোই হতে পারে। তাহলে এক্স্যাক্টলি 1 2 3টা কোনোদিন হবেই না, কারণ হতেও পারে নাও হতে পারে, বাট তাহলে সেক্ষেত্রে অপশন 4 আমাদের রাইট অপশন হবে। এগুলো টোটালটাই এক্সাম্পল বেসড। সাধারণত এখনকার তোমাদের যে ধরনের প্রশ্ন আসে তাতে এক্সাম্পল বেসড স্ট্রাকচারটা কিন্তু বেশি ফলো করা হয়। তাহলে লেট fn equals to n square, অটোমেটিক্যালি এটা টেন্ডস টু প্লাস ইনফিনিটি, gn equals to minus n square টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। তাহলে fn plus gn টেন্ডস টু জিরো। তাহলে জিরোতে কনভার্স করতে পারে, বাট অলওয়েজ বলা যাবে না, কারণ এটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেখালাম। যদি থিওরিটিক্যালি দেখাতে পারতাম তাহলে বিষয়টা আলাদা ছিল। আমি বেশ কয়েকটা এক্সাম্পল প্রথমে দেখিয়ে নিই। এটা গেল একটা সেট আপ, পরবর্তী আর একটা সেট আপ। লেট fn equals to 2n, automatically 2n tends to plus infinity, gn equals to minus n, automatically minus infinity. In that case fn plus gn equals to n অবশ্যই tends to plus infinity। এটা একটা সেট আপ। চারটে সেট আপ দেখালেই উত্তরটি এর মধ্যে থেকেই চলে আসবে। নেক্সট, লেট fn equals to n tends to plus infinity, gn equals to minus 2n tends to minus infinity, তাহলে fn plus gn equals to minus n tends to minus infinity। এটা একটা সেট আপ। লাস্ট আর একটি সেট আপ আমরা দেখব। লেট gn equals to minus n অবশ্যই tends to minus infinity, fn equals to n square যখন n odd, n plus 1 যখন n ইভেন, তুমি যেদিক দিয়েই যাও না কেন অড স্ট্রাকচার বা ইভেন স্ট্রাকচার, এটা টেন্ডস টু প্লাস ইনফিনিটি। এবারে দেখা যাক fn প্লাস gn টি কেমন হবে। fn প্লাস gn, দেখো n এর মান যখন 1 তখন তুমি নিচ্ছ gn এর ভ্যালু -1 আর fn এর ভ্যালু অড থেকে আসবে +1, তাহলে আলটিমেট হয়ে গেল 0। ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। n এর মান যখন 2, gn এর মান -2, fn এর মান আসবে ইভেন থেকে, হয়ে গেল 3, তাহলে -2 + 3 দ্যাট ইজ হয়ে গেল 1। যখন তুমি নিচ্ছ n এর মান 3, g3 এর মান হচ্ছে -3 আর f3 এর মান হচ্ছে 3 স্কয়ার দ্যাট ইজ 6, 9, তাহলে -3 + 9 হয়ে গেল 6। যখন তুমি n এর মান নিচ্ছ 4, g4 -4 আর এখান থেকে নিচ্ছ তুমি f4, f4 হচ্ছে 4, তার মানে 4 বলছি 5, তার মানে হয়ে গেল আলটিমেট যোগ করলে 1। যখন তুমি n এর মান নিচ্ছ 5, ওদিকে হচ্ছে -5 আর এদিকে হচ্ছে 25, যোগ করলে 20। যখন তুমি 6 নিচ্ছ, g6 হচ্ছে দেখো -6 আর f6 হচ্ছে 7, তাহলে প্লাস করলে 1। তার মানে এখানে 1 কোয়ান্টিটিটা বারবার কিন্তু রিপিট করছে, বাট এটা ফাইনাইটলি অসিলেটরি কোনোদিন নয়, কারণ একটা স্ল্যাব যেমন রিপিট করছে আর একটা পার্ট ইনক্রিজ করছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অসিলেটস ইনফাইনাইটলি। আমি এটাই বোঝাতে চাইলাম তোমাকে, এমন এটা মুখস্থ করতে হবে এরকম কোনো ফ্যাক্টর কিন্তু নেই, বাট এমন এক্সাম্পল মনে রাখতে হবে যাতে এই অসিলেশনটিকে ভালোভাবে বোঝা যায়, ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে এই চারটে এক্সাম্পল করে আমরা আলটিমেটলি কি দেখলাম, যে জিরোতে কনভার্স করতে পারে, বাট সবসময় জিরোতে করছে না, প্লাস ইনফিনিটিতেও ডাইভার্স করতে পারে। ডাইভার্স প্লাস ইনফিনিটিতে করতে পারে, বাট সবসময় নয়, কারণ জিরোতেও সে কনভার্স করতে পারে। মাইনাস ইনফিনিটিতে ডাইভার্স করতে পারে, সবসময় নয়,
কারণ সে জিরোতে কনভার্স করতে পারে, আবার প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করতে পারে, আবার সে অসিলেটও করতে পারে। তাহলে এখানে যদি অলওয়েজ কথাটি না থাকতো 1 to 3ও কিন্তু হতো, যদি মে শব্দটি অলওয়েজ এর পরিবর্তে ব্যবহার করা হতো। তাহলে ইন দ্যাট কেস অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম এখনকার যে মানে স্ট্যাটাসে পড়াশোনাগুলো আমাদের চলছে, বা এই যে ধরনের কালচার আমাদেরকে পড়ানো হয় এখন, এমসিকিউ এর ধারণাটা যেভাবে এসেছে আর কি, তাতে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেনগুলোর উপরে এখন গুরুত্ব সব থেকে বেশি, যেখানে শর্টে এক্সাম্পল মারফত কাজ করতে হয়। নেক্সট এই একটা প্রবলেম ভালোভাবে বুঝে নেবে, তার কারণ হচ্ছে ওই একই স্ট্রাকচার এখন যে ধরনের প্রবলেম আসে, এই প্রবলেমগুলোর গুরুত্ব এখন অনেক বেশি। বলেছে কনসিডারিং দ্য ফ্যাক্ট a real number L is said to be limit of sequence xn if corresponding to every epsilon greater than 0 there exists a natural number k epsilon depending on epsilon such that modulus xn minus L less than epsilon for all n greater equals to k epsilon. So if epsilon equals to 0.12, then for limit of the sequence 1 by n equals to 0, the minimum value of k epsilon is 4টে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। এই মিনিমাম শব্দটি যদি বলা না থাকতো একাধিক উত্তর আসতে পারতো। মিনিমাম শব্দ মানে একটা নির্দিষ্ট উত্তর আসবে। আর নাম্বার 2, তুমি বলতেই পারো যে আমি তো সিকোয়েন্সের ডেফিনেশন জানি, তাহলে সিকোয়েন্সের ডেফিনেশন এখানে রিপিট করার কারণ কি? কারণ মারাত্মক লেভেলের কারণ আছে। এই যে গ্রেটার ইকুয়ালস টু, এটা যদি বলা না থাকতো তাহলে এই অপশনগুলো কিন্তু হেরফের হতে পারে। কারণ সিকোয়েন্সের ডেফিনেশন দুটো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, মানে একটা স্ট্রাকচারটা আলটিমেট এক, এবং তার যে বডিটা ডেফিনেশনের সেটাও এক, এক্সপ্লেনেশনও এক। বাট স্ট্রাকচার ওয়াইজ যখন আমরা ইনইকুয়ালিটি দিয়ে লিখি, যদি কোনো বইয়ে এরকম লেখা থাকে মডিউলাস এক্সএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল এন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান কে ইপসাইলন, তাহলে তার ক্ষেত্রে অপশনে কে ইপসাইলনের ভ্যালুটা একটা ইন্টিজার কমে যাবে, দ্যাট ইজ প্রিডিসেসরটা আসবে। আর যদি গ্রেটার ইকুয়ালস টু থাকে তাহলে সাকসেসর নিতে হবে। বাট বিষয়টা কিন্তু ডেফিনেশন ওয়াইজ একই। আমি এর আগের দিনও তোমাদেরকে বুঝিয়েছিলাম, কোনো বইয়ে যদি এম গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন লেখা থাকে, সাপোজ কে ইপসাইলনের মান এসেছে 7, তাহলে আমরা নেব এম গ্রেটার ইকুয়ালস টু 7 বা 7। কোথাও কোনো বইয়ে এম গ্রেটার দ্যান কে ইপসাইলন এসেছে, কে ইপসাইলনের মান এসেছে 6, তাহলে 6 এর থেকে পিওরলি বড় ন্যাচারাল নাম্বার, তাহলে সেক্ষেত্রেও এন এর মিনিমাম ভ্যালু হবে কিন্তু 7ই। বাট কে ইপসাইলনটা ডেফিনেশন ওয়াইজ ভ্যারি করে। কি বললাম, একটা প্রবলেম করিয়ে দিই তাহলে বুঝতে পারবে। আমি এখানে 3টে প্রবলেম করিয়ে দেবো, এই 3টে করে রাখলে মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। তবে ওই যে বললাম ডেফিনেশনটা দিয়ে দিচ্ছে একটাই কারণে, যাতে তুমি কোন কে ইপসাইলনটি নেবে সেটা আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, একটা প্রবলেম একটু ডিটেলসে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিমিট 1/n 0, এটার প্রমাণটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, একসাথে প্রমাণটাও হয়ে যাবে। প্রমাণটা আমরা সবাই জানি মোটামুটি। লিমিট অফ দ্য সিকোয়েন্স 1/n ইকুয়ালস টু 0। তাহলে আমরা ফর্মাল প্রমাণে যাচ্ছি। লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি, then modulus 1/n minus 0 as per definition। 1/n ইপসাইলনের থেকে ছোট হবে কখন? যদি nটা 1/ইপসাইলনের থেকে বড় হয়, nটা 1/ইপসাইলনের থেকে বড় হয়। then if we choose k epsilon equals to box of 1/ইপসাইলন প্লাস 1, 1/ইপসাইলন যে ভ্যালুই অ্যাসিউম করুক না কেন, তার বক্স ভ্যালু কিন্তু সবসময়তে একটা ন্যাচারাল নাম্বারই হবে, হতে বাধ্য সেটা, অ্যাজ পার ডেফিনেশন অফ বক্স ফাংশন। দেন মডিউলাস 1/n minus 0 less than epsilon for all n greater equals to k epsilon. So limit 1/n
ইকুয়ালস টু 0। এইবার এই যে ডেফিনেশনটার গল্পটা আমি তোমাদেরকে বোঝালাম যে গ্রেটার দ্যান কে ইপসাইলন আর গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন, যারা গ্রেটার ইকুয়ালস টু দেয় তারা বক্সের সাথে একটা +1 যোগ করে নেয়। কারণ ধরো বক্স অফ 1/ইপসাইলনটা হলো 7.2, তার মানে তার বক্স ভ্যালু কত হলো 7। n 7-এর থেকে বড়, তার মানে পিওরলি নিতে হবে 8 থেকে, বিষয়টা সেই একই থাকলো। আর আমরা যদি +1টা প্রথমেই করে নিই তাহলে n গ্রেটার ইকুয়ালস টু 8, বিষয়টা একই থাকলো। n গ্রেটার ইকুয়ালস টু 8 মানেও 8 থেকে শুরু, n পিওরলি গ্রেটার দ্যান 7 মানেও 8 থেকে শুরু। বাট ডেফিনেশন যেভাবে লিখবো সেইভাবে আমাকে কে ইপসাইলনের ভ্যালুটা আইডেন্টিফাই করতে হবে। এবারে আমরা প্রবলেমে যাই, আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ইপসাইলনের মান 0.12, আমরা পার্টিকুলার প্রবলেমে যাচ্ছি। ইপসাইলন ইকুয়ালস টু 0.12, তার মানে অ্যাকচুয়ালি ভ্যালুটি কত? 12/100, 3/25, this is the actual value. Okay, so 1/ইপসাইলন কত? 25/3, 8 পূর্ণ 1/3, সোজা বাংলায় বললে। তাহলে বক্স অফ 1/ইপসাইলন কত? বক্স অফ 8 পূর্ণ 1/3, দ্যাট ইজ 8। এবারে আমি বিষয়টা কি বললাম ভালো করে বিষয়টা খেয়াল করো। যদি কোনো বই লেখে ফর অল n গ্রেটার দ্যান কে ইপসাইলন, তাহলে এক্ষেত্রে হতো ফর অল n গ্রেটার দ্যান 8, তাহলে n এর মিনিমাম ভ্যালু তো সেই 9ই হতো, 8-এর থেকে বড় ন্যাচারাল নাম্বার 9। বাট যদি ডেফিনেশনটা গ্রেটার দ্যান দিয়ে দেওয়া থাকে তাহলে কে ইপসাইলনের ভ্যালুটা তখন আমাকে কিন্তু 8 নিতে হবে। তাহলে এই যে ডেফিনেশনটা এখানে বলে দিয়েছে এর গুরুত্ব বিরাট। এবারে আমি এখানে যেভাবে নিয়েছি গ্রেটার ইকুয়ালস টু, সো কে ইপসাইলন ইকুয়ালস টু বক্স অফ 1/ইপসাইলন +1, দ্যাট ইজ 8 + 1, 9। বিষয়টা একই থাকলো, n গ্রেটার ইকুয়ালস টু 9, এখানেও সেই n 9 থেকেই শুরু হচ্ছে। বাট কে ইপসাইলনের ভ্যালুটা ডেফিনেশনের উপর আমরা কিভাবে ডেফিনেশনটা লিখবো বা আমাকে কিভাবে প্রেসক্রাইব করেছে তার উপরে ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে অপশন হবে 9। আরো কিছু জিনিস বলার আছে, একটা প্রবলেমেই বলবো, বারবার বলবো না। কারণ মনে হতে পারে স্যার 9 হলে 8 কেন হবে না? দেখো আমরা ডেফিনেশনটা কি বলেছিলাম, l - ইপসাইলন থেকে l + ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট আছে। তারা কারা? xk +1 থেকে শুরু করে সবাই। কারা নেই? x1 নেই, x2 নেই, xk - 1 নেই। তাহলে এখানে n এর মানটা এলো, কে ইপসাইলনের মানটা এলো 9। তাহলে কারা নেই? x1 থেকে x8, তারা এই চেনের মধ্যে কিন্তু নেই। তাহলে n এর মান 9-এর থেকে বড় মানে 8-এর থেকেও বড়, তাহলে 9-এর থেকে বড় হলে 8-এর থেকে 8 কেন নেব না? কারণ 8, 7, 6, 5, 4, 3, 2, 1 তাদের রেসপেক্টিভ যে সিকোয়েন্সিয়াল টার্ম তারা এই জোনের মধ্যে নেই। এবারে উল্টো দিক থেকে একটা প্রশ্ন আসতে পারে, যদি এখানে অপশনের মধ্যে 10 থাকতো তাহলে কি হতো? তবুও নিতাম না। কেন? কারণ এই মিনিমাম শব্দটি উচ্চারণ করা আছে। যদি এটা না থাকতো তাহলে 9, 10 যে কেউ হতে পারে, 9 বা 9-এর থেকে বড় সবাই এই জোনের মধ্যে আছে, কিন্তু এখানে মিনিমাম শব্দটা উচ্চারণ করা আছে। তার মানে মিনিমাম ভ্যালুটি হচ্ছে 9। আমি 9-এর নিচে নিতে পারবো না, 9-এর উপরেও নিতে পারবো না। আর ডেফিনেশনে যদি ইকুয়ালিটি আছে আমাকে 9টাই কনসিডার করতে হবে। ইকুয়ালিটি না থাকলে সেক্ষেত্রে 8 কনসিডার হতো। নেক্সট প্রবলেম। ওই একই ডেফিনেশন, কনসিডারিং দ্য ফ্যাক্ট a real number L is said to be a limit of xn if corresponding to every epsilon greater than 0, যা ছিল ডেফিনেশন এখানেও তাই আছে। there exists a natural number k epsilon depending on epsilon such that modulus xn minus n less than epsilon। বলেছে if epsilon equals to 10 to the power -5, then limit 3 plus 4/5 to the power n equals to 3, the minimum value of k epsilon is, 4টে অপশন দিয়েছে। এক্ষেত্রে কিন্তু লগের একটা ভ্যালু তোমাকে বলে দিয়েছে, কারণ আমাদের এই রেজাল্টটি করতে গেলে লগের এই পোর্শনটি লাগবে।
তো সেই হিসাবে এটাকে এখানে বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে লিমিট 3 + 4/5 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 3। তাহলে অ্যাজ পার ডেফিনেশন আমরা কি লিখতে পারি, 3 + 4/5 টু দি পাওয়ার n minus 3 লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -5। তাহলে 4/5 টু দি পাওয়ার n লেস দ্যান 10 টু দি পাওয়ার -5, 5/4 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার 5। তাহলে n log 5/4 greater than 5, that is n greater than 5 divided by 0.096910013। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে, এটা বাড়িতে একটু করে নিও, 51.59। তাহলে n 51.59 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার, তাহলে n এর ভ্যালু মিনিমাম ভ্যালু 52 অ্যাজ ওয়েল অ্যাজ k এর ভ্যালু হবে 52, যেহেতু ডেফিনেশনটা ওই স্ট্রাকচারে দেওয়া আছে। বাট তুমি k এর ভ্যালু যে স্ট্রাকচারেই দেওয়া থাক, n এর মিনিমাম ভ্যালু কিন্তু 52 থেকে শুরু হবে, দুটো ডেফিনেশন হয়েছে, সেটাই এতক্ষণ ধরে বোঝালাম। +1 51 +1 that is 52। তাহলে এক্ষেত্রে অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট ওই একই প্রবলেম, ইপসাইলনের ভ্যালু 0.5, এক্ষেত্রেও সেই লিমিট 1/n আছে, আর কিচ্ছুতে যাচ্ছি না, সিম্পল বলে দিচ্ছি, বক্স অফ 1/ইপসাইলন +1, দ্যাট ইজ এক্ষেত্রে হাফ, উল্টে গেলে 2, বক্স অফ 2 + 1 দ্যাট ইজ 3। তাহলে অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। মিনিমাম ভ্যালু বলেছে, নাহলে কিন্তু অপশন 4 এটাও হতে পারত, যেহেতু মিনিমাম ভ্যালু বলেছে কখনোই হবে না, তাই আমাদেরকে 3 দিস ইজ দ্য রাইট অপশন, এটাই কনসিডার করতে হবে। তো এই ছিল আজকে কিছু প্রবলেম আমি নিয়েছিলাম। এই প্রবলেমগুলো এবছর নতুন, এগুলো এর আগে কোনোদিন করাইনি আমি। কিছু কিছু জায়গা যেখানে যেখানে আপডেশন প্রয়োজন বা এই লাস্ট এসএলএসটি প্রশ্নের দিকে তাকিয়ে যে যে চেঞ্জেসগুলো দরকার সেই চেঞ্জেসগুলো রেখেই আপডেশনগুলো দিচ্ছি। এবারে আমরা চলে যাব কিছু বেসিক প্রপার্টিজ, এগুলো আমরা সবাই জানি, একবার জাস্ট মনে করে নেওয়া বেসিক প্রপার্টিজ। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ বাউন্ডেড, আমরা সবাই জানি, কিন্তু ভালো করে মনে রাখবে, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস is bounded, but the converse is not true। তার মানে একটা বাউন্ডেড সিকোয়েন্স may not be convergent, a bounded sequence may not be convergent। অবভিয়াসলি যখনই আমরা এই ধরনের কোনো কিছু লিখব আমাদেরকে তার কাউন্টার এক্সাম্পল তো দিতেই হবে, এটা আমরা সবাই জানি। -1 টু দি পাওয়ার n দিয়ে যদি আমরা ভাবি তাহলে এই পোর্শনটি হয়ে যায়, আর কিছু আমাদের নতুন করে ভাবা লাগে না। উই কনসিডার সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n। তাহলে আমরা একটু অর্ডারের দুটো সাবসিকোয়েন্স নেব, সাবসিকোয়েন্স পড়া না হলেও আমরা লিখতে পারি, কারণ আমরা সবাই সেই জায়গা পার করে এসেছি, আমরা জানি। x2n + 1 - 1, অটোমেটিক্যালি x2n কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে লিমিট x2n ইকুয়ালস টু 1, x2n + 1 এটাও কনস্ট্যান্ট সিকোয়েন্স, লিমিট x2n + 1 ইকুয়ালস টু 1। আমরা প্রপার্টিটা এখনো লিখিনি, তবুও জানি যে যেহেতু একটু অর্ডারে দুটো ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটে কনভার্স করছে, অটোমেটিক্যালি এক্ষেত্রে সিকোয়েন্সটি কনভার্জেন্ট নয়, বাট সিকোয়েন্সটি বাউন্ডেড, কারণ এই যে সিকোয়েন্স
এটা ফাইনাইটলি অসিলেটরি সিকোয়েন্স, আমরা আগের দিনই দেখেছি, আগের দিন। তাহলে এটা বাউন্ডেড সিকোয়েন্স। সো হেয়ার sequence -1 to the power n is bounded but not convergent. বাট কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে, তার প্রমাণ আমরা এখানে করব না, সেটা এসএনএসটির জন্য রিকোয়ার্ড নয়, অযথা সময় নষ্ট হবে। প্রপার্টি 2, আমরা সবাই স্যান্ডউইচ থিওরিম বা থিওরিম অফ পিঞ্চিং বা স্কুইজ থিওরিম সবাই পড়েছি। অনেকে WITCH লেখে, দুটোই কিন্তু ঠিক। স্যান্ডউইচ থিওরিম বা স্কুইজ থিওরিম। স্যান্ডউইচ বোথ সাইড থেকে প্রেসারাইজ হয়ে মাঝখানটাতে গিয়ে হিট করবে। আমরা যদি তিনটে সিকোয়েন্স নিই, যেখানে কর্নার সিকোয়েন্স দুটোর তারা সিম্পল ইনইকুয়ালিটিতে থাকে। সিম্পল ইনইকুয়ালিটি মিনস xn yn এর সাথে js ইনইকুয়ালিটি ফর্ম মেনটেন করবে, yn zn এর সাথে সেম ফর্ম মেনটেন করবে। xn যদি লেস ইকুয়ালস টু yn হয়, yn লেস ইকুয়ালস টু zn হবে। রিভার্স ফ্লো হলে রিভার্স ফ্লো হবে, তাতে কোনো প্রবলেম নেই। বাট কর্নার সিকোয়েন্স দুটোর লিমিটিং ভ্যালু যদি সেম হয়, তাহলে অটোমেটিক্যালি মিডিলে যে থাকবে, যে স্যান্ডউইচ হচ্ছে, তার লিমিটিং ভ্যালু সেম হবে। যেহেতু এটা সিকোয়েন্স, এদের প্রত্যেকের ডোমেন সেট অফ ন্যাচারাল নাম্বার, তাই ডোমেন নিয়ে আমাদেরকে কোনো কিছু ভাবতে হয় না। এটাই যদি আমরা ফাংশনে পড়তাম, তখন ডোমেনটাকেও সেম হতে হতো। এইভাবেই মনে রাখতে হয়। এইভাবেই যদি মনে রাখো, দেখবে কখনো এগুলো ভুল হবে না। এটাই যদি ফাংশন হতো, তাহলে ডোমেনের পার্টটা আমাদেরকে এক্সট্রা মনে রাখতে হতো, যে তিনটা ফাংশনের ডোমেনটিও সেম হবে, বাকি আলাদা কোনো কিছু নেই। এই স্যান্ডউইচ থিওরিম যেখানেই পড়বে, আলটিমেট তার স্ট্রাকচারটা একই থাকে। তাহলে লেট x equals to xn, y equals to yn, z equals to zn be three sequences in R such that xn less equals to yn less equals to zn for all n. Okay, and if limit xn equals to limit zn equals to L, then limit yn equals to L also. Limit yn এর ভ্যালু L হয়। নাম্বার 3, সিকোয়েন্স পড়তে গেলে সব থেকে ভাইটাল জিনিস, সেটা হচ্ছে, মানে সিকোয়েন্স নয়, রিয়াল নেসেসারি সব থেকে ভাইটাল জিনিস লিমিট। এবং এটা আমি এর আগের দিন ও প্রথম দিন যখন লিমিট করাই তখনই বলেছিলাম, লিমিট এবং লিমিট পয়েন্টের মধ্যে যে বেসিক ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে যদি তুমি না শেখো, পুরো সিকোয়েন্স থেকে শুরু করে পুরো অ্যানালিসিস পড়তে গিয়ে বারবার তোমাকে হোঁচট খেতে হবে। আমরা লিমিট শিখেছি, মনে রাখবে লিমিট মানে সে কিন্তু ইউনিক লিমিট পয়েন্ট। বাট লিমিট পয়েন্ট লিমিট হবে কি হবে না, সেটা ফার্দার ইনভেস্টিগেশন ছাড়া কোনোদিন বোঝা যায় না। লিমিট পয়েন্ট যদি ইউনিক হয়, তবেই সে লিমিট। এবারে আমরা শিখব লিমিট পয়েন্ট। যখন আমরা ফাংশন চ্যাপ্টারটি পড়ব, যে পয়েন্টে আমরা লিমিট বের করি, দ্যাট পয়েন্ট ইজ দ্য লিমিট পয়েন্ট। আর যেটা তার আউটকাম হয়, ফাংশনাল আউটকাম, দ্যাট ইজ দ্য লিমিট। এবং ওখানে গিয়ে সব থেকে বেশি এটার গুরুত্ব বোঝা যায়। লিমিট পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট ডেফিনেশন আপাত দৃষ্টিতে ডিপলি যারা পড়ে না, তারা প্রথমে কিন্তু ডেফিনেশনের পার্থক্যটা বুঝতে পারে না। লিমিটের ক্ষেত্রে আমরা বলেছি তার নেইবারহুড মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে এবং তার বাইরে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। লিমিট পয়েন্টে তার নেইবারহুডে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, বাট তার বাইরেও সিকোয়েন্সের ফাইনাইটলি এলিমেন্টও থাকতে পারে, ইনফাইনাইটলিও থাকতে পারে। যদি ফাইনাইট থাকে তাহলে এটাই লিমিট, আর যদি ইনফাইনাইট থাকে তাহলে মোর দ্যান ওয়ান লিমিট আছে, মানে মোর দ্যান ওয়ান লিমিট পয়েন্ট আছে। ওকে,
তো আমরা প্রথমে এই জায়গাটা আজকে একটু ভালো করে বুঝবো এবং তারপরে ক্লোজ করে দেবো। An element যাই বিলংস টু আর, এবং এই যে লিমিট পয়েন্ট, সে যে সিকোয়েন্সের এলিমেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। 1/n এর লিমিট 0, তার মানে সে একটা লিমিট পয়েন্ট, সে কিন্তু 1/n সিকোয়েন্সের যে মেম্বার সে কিন্তু নয়, বা সিকোয়েন্সের রেঞ্জ সেটের মেম্বার হতে হবে এমনও নয়। সেম এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবে। লিমিট পয়েন্টের ডেফিনেশন বা লিমিট পয়েন্টের যে কনসেপ্ট, এটা যেন তোমার মধ্যে ক্লিয়ার তৈরি হয়, এটা ক্লিয়ার তৈরি হওয়ার খুব দরকার। An element যাই belongs to R is said to be a limit point of a sequence x equals to xn if every neighborhood of xi contains infinitely many points of xi, many points of that sequence. তার প্রত্যেকটি নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। হিসাব করে দেখতে গেলে এই অবধি লিমিট আর লিমিট পয়েন্টের ডেফিনেশনে খুব একটা ডিফারেন্স নেই, বাট এখানে যেটা উজ্জ্ব আছে, যে কথাটি বলা হয়নি, যে তার বাইরেও সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকতে পারে ইন কেস অফ লিমিট পয়েন্ট। দ্যাট ইজ for every epsilon greater than 0 if xn belongs to xi minus epsilon, xi plus epsilon for infinitely many values of n, then xi is a লিমিট পয়েন্ট। এখানে একটা দারুণ জিনিস শেখার আছে। এই যে যাই, এই জায়ের ফিজিক্যাল ভ্যালুটা কিন্তু এক্সএন এর ফিজিক্যাল ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এক্সএন অ্যাজ এ টার্ম ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল ভালো করে বোঝাবো। এই এক্সাম্পলটাকে যদি অ্যাসিমিলেট করতে পারো তাহলে আর কখনো লিমিট পয়েন্টের কনফিউশন থাকবে না। সিকোয়েন্সটাকে আমরা সবাই চিনি, xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। আমি যদি একে এলাবোরেটলি লিখি, এক্সপ্লিসিটলি লিখি বাই টার্ম, -1 1 -1 1 -1 1, দ্যাট ইজ এই টার্মটা রিপিট হচ্ছে। এখানে প্রথমে যে জায়গাটা আমি অবজার্ভ করতে বলবো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x5, এটা হচ্ছে x7, এটা হচ্ছে x9, আরো আছে অ্যান্ড সো অন। এটা হচ্ছে x2, এটা হচ্ছে x4, এটা হচ্ছে x6, এটা হচ্ছে x8, এটা হচ্ছে x10। এই যে বিষয়টা আমি লিখলাম, কেন লিখলাম? এই প্রত্যেকটা টার্ম x2 x4 x6 এদের ফিজিক্যাল ভ্যালুটা কিন্তু সেম। x1 x3 x5 x7 ফিজিক্যাল ভ্যালুটা কিন্তু সেম, এবং তুমি যদি এর করসপন্ডিংলি রেঞ্জ সেটটি বের করো xn such that n belongs to n, এই সহজ এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে একটু ভালো করে শিখে নাও, তাহলে আর কখনো ভুল হবে না। তাহলে তুমি পাবে -1 1, একটা সেট যার মধ্যে দুটো পয়েন্ট আছে। তোমাদের প্রথম ক্লাসে যখন আমি রেঞ্জ সেট বিষয়টা পড়াই, দেখবে একটা কথা বলেছিলাম, কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ফাইনাইট হয় তাহলে তার লিমিট পয়েন্ট আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট তার লিমিট আছে কি নেই সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে।
কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি সিঙ্গেলটন সেট হয় তার মানে সেই সিকোয়েন্সটা কনস্ট্যান্ট সেট, তো তার ডেফিনেটলি লিমিট আছে। বাট কোন সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট মানে তার লিমিট পয়েন্ট আছে, এটা গ্যারান্টি। কোন সিকোয়েন্স যদি ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়, প্রথম সেই সময় দেখবো ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সটা করিয়েছিলাম, তাহলে তার এটা কনফার্ম যে তার লিমিট আছে, এবং সেক্ষেত্রে সিকোয়েন্সের রেঞ্জ সেট কিন্তু ফাইনাইট। আবার কোন সিকোয়েন্সের রেঞ্জ সেটের মধ্যে যে তার লিমিট পয়েন্ট থাকবে এরকম কোনো মানে নেই। দ্যাট ইজ, এই কনসেপ্ট যেন আমাদের মধ্যে না থাকে যে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানে তাকে রেঞ্জ সেটের মেম্বার হতে হবে বা সিকোয়েন্সের মেম্বার হতে হবে, তা কিন্তু নয়। 1/n সিকোয়েন্স তার লিমিট পয়েন্ট 0, সে কারণেই মেম্বার নয়, না রেঞ্জ সেটের না সিকোয়েন্সের। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এবারে তোমার মধ্যে একটা প্রশ্ন আসবে যে আপনি একটু আগে যে ডেফিনেশনটি লেখালেন তাতে লিখলেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 if xn belongs to xi minus epsilon xi plus epsilon for infinitely many values of n, then xi is a limit point. তাহলে এখানে যদি আমরা 1 এর নেইবারহুডটিকে কনসিডার করি, আমরা যদি 1 এর নেইবারহুডটিকে কনসিডার করি, 1 এর নেইবারহুডে তো কেউ নেই, 1 এর নেইবারহুডে কে আছে? কেউই তো নেই। তাহলে কিভাবে 1 লিমিট পয়েন্ট হচ্ছে? এই চেঞ্জটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। পয়েন্ট সেট থিওরির সাথে আমাদের যে সিকোয়েন্স চ্যাপ্টারে একটা চেঞ্জ আছে লিমিট পয়েন্টের আইডেন্টিফিকেশনের, সেই চেঞ্জটাকে বুঝতে হবে। এখানে আমরা 1 কে গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি 1 মাইনাস ইপসাইলন থেকে 1 প্লাস ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে। যদি টার্মটা ইনফাইনাইট হয় দেন দ্যাট উইল বি দ্য লিমিট পয়েন্ট, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এ লিমিট পয়েন্ট। তার ফিজিক্যাল ভ্যালু সেম হতেই পারে, দ্যাট নট এ ফ্যাক্টর। এবারে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা ভালো করে খেয়াল করবে। এই 1টা কে? এই 1টা x2, এই 1টা কে? এই 1টা x4, এই 1টা x6, এই 1টা x8, এই 1টাই x10, এই 1টাই x12, এই 1টাই x এর সব ইভেন কোয়ান্টিটি গুলোকে হোল্ড করছে। পয়েন্ট সেটের ক্ষেত্রে আমরা বিষয়টা একটু অন্যভাবে ভাবতাম। দ্যাট এখানে 1 এর নেইবারহুডে আমি এটা বলছি না যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি ফিজিক্যাল ভ্যালু আছে, তা নয়, সেটা দেখা হয় না। আমাকে দেখতে হবে 1 এর নেইবারহুডে xn কতগুলো আছে, দ্যাট ইজ সিকোয়েন্সের টার্ম কতগুলো আছে, তাদের ফিজিক্যাল ভ্যালু, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তাহলে 1 এর নেইবারহুডে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, x2 আছে, x4 আছে, x6 আছে, x8 আছে, তার মানে 1 এখানে কিন্তু একটা লিমিট পয়েন্ট। এটাকে ওইভাবে ভাববে না যে 1 এর নেইবারহুডে 1 ছাড়া একটা এলিমেন্ট থাকতে হবে, তা কিন্তু নয়। 1 এর নেইবারহুডে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকতে হবে, এবং সেটা আছে। -1 এর ক্ষেত্রেও বিষয়টা সেম, দ্যাট ইজ xn belongs to 1 minus epsilon 1 plus epsilon for infinitely many values of n, that is 1 is a limit point। এবং আমার যে ডেফিনেশন লেখা ছিল সেখানে এটাই বলা ছিল যে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। এই বিষয়টা তোমাকে কিন্তু এখানে ভালো করে বুঝতে হবে। এটা বুঝতে পারলেই এখানে আর কোনো কিছু নেই। এবারে আমি লিখে দিচ্ছি যেগুলো মুখে বললাম এতক্ষণে, ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট। ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট। তার আগে আরেকটা টপিক করিয়ে দিই। ইফ, এটাও মুখে বলেছি অলরেডি, এগুলো এক জায়গায় থাকলে পরে তোমাদের সুবিধা হবে। রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স হ্যাজ লিমিট পয়েন্ট দেন কি ঘটতে পারে? একটা সিকোয়েন্সের রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট আছে,
ভালো করে ভেবে দেখো, রেঞ্জ সেটের নিজের লিমিট পয়েন্ট আছে, তার মানে রেঞ্জ সেটের যে লিমিট পয়েন্ট তার নেইবারহুডে রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। খুব কমন সেন্স। একটা সিকোয়েন্স তার রেঞ্জ সেটের নিজস্ব লিমিট পয়েন্ট আছে। যেমন 1/n, তার রেঞ্জ সেট 1/n হয়, তার লিমিট পয়েন্ট 0। তাহলে ডেফিনেশন কি বলছে? পয়েন্ট সেটের লিমিটের ডেফিনেশন কি বলছে? তার নেইবারহুডে রেঞ্জ সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে। এবার রেঞ্জ সেটের এলিমেন্ট গুলো এসেছে কোথায় থেকে? সিকোয়েন্স থেকেই তো এসেছে। তার মানে অটোমেটিক্যালি তার নেইবারহুডে সিকোয়েন্স হলো ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। তাহলে কোন সিকোয়েন্সের রেঞ্জ সেটের যদি লিমিট পয়েন্ট থাকে, কনক্লুশন এটাই হলো, সেই লিমিট পয়েন্টটা সিকোয়েন্স হলো লিমিট পয়েন্ট হবে। যেমন এই এক্সাম্পলটাতে আমরা নিয়েছিলাম -1 1, রেঞ্জ সেটের মধ্যে দুটো ফাইনাইট এলিমেন্ট ছিল। -1 1 কেউই কিন্তু এর রেঞ্জ সেট ফাইনাইট সেট এর লিমিট পয়েন্ট নয়, বাট তারা কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। দ্যাট ইজ সিকোয়েন্সের লিমিট পয়েন্ট মানেই সে রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট হবে এরকম কিন্তু নয়। বাট রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট অবশ্যই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, কারণ রেঞ্জ সেটের এলিমেন্টগুলো তৈরি হয়েছে সিকোয়েন্সের টার্ম থেকে। এটা আলাদা করে সেই জন্য আমি একটু লিখে দিচ্ছি। লেট ফর এ সিকোয়েন্স xn its range set xn such that n belongs to n has a limit point L, then every neighborhood of L contains infinitely many points of xn such that n belongs to n, that is range set, এটা by definition of point set, as well as of sequence xn, কারণ রেঞ্জ সেটের এলিমেন্ট গুলো এসেছে সিকোয়েন্স থেকে। দেন L is also a limit point of sequence xn, that is L অবশ্যই সিকোয়েন্স xn এর লিমিট পয়েন্ট। এবারে আমরা চলে যাব আজকের লাস্ট টপিক, ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট। ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট। লিমিট এবং লিমিট পয়েন্টের ডিফারেন্স। ধরো আমরা কারোর ক্ষেত্রে বলছি, এটা আমি অলরেডি মুখে বহুবার বলেছি, লিমিট xn ইকুয়ালস টু x, তাহলে থিওরি কি বলছে? তার প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম কন্টেইন করবে, আর তার বাইরে ফাইনাইট সংখ্যক টার্ম থাকতে পারে, কোনো টার্ম না থাকলেও হবে, দ্যাট ইজ অ্যাট মোস্ট ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। বারবার এটা বুঝিয়ে এসছি। দেন every neighborhood of x contains infinitely many elements of sequence xn and at most finite number of terms lies outside that interval বা neighborhood, outside that neighborhood, দ্যাট ইজ কোনো এলিমেন্ট না থাকলেও চলবে, থাকলে ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। যেমন কনস্ট্যান্ট সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো টার্মই থাকবে না।
এবারে যদি কোনো সিকোয়েন্সের দুটো লিমিট পয়েন্ট থাকে তাহলে ইন দ্যাট কেস কি হবে? ইফ আলফা অ্যান্ড বিটা আর টু লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স এক্সএন, এই থিওরিটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা লিমিট আর লিমিট পয়েন্টের ডেফিনেশনটা ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারবো। যদি আলফা এবং বিটা দুটো লিমিট পয়েন্ট হয় তাহলে ডেফিনেশন ওয়াইজ কি আসছে? এভরি নেইবারহুড অফ আলফা contains infinitely many elements of xn and outside of this neighborhood, that is তার মধ্যে তো সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকবেই, তার বাইরেও ইনফাইনাইটলি মেনি টার্ম থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। যদি ফাইনাইটলি থাকতো তাহলে তো লিমিট হয়ে যেত, বাট আমি এখানে প্রথমেই তার জন্য ডিস্টিংগুইশ করে নিয়েছি তার দুটো লিমিট পয়েন্ট আছে, তার মানে অবশ্যই ইনফাইনাইট থাকবে, থাকতে বাধ্য, নাহলে সেই লিমিট হয়ে যেত। আউটসাইড অফ দিস নেইবারহুড মে কন্টেন, আমি প্রথমে আলফা রেসপেক্টে লিখছি তাই আপাতত মে কন্টেন লিখছি, পরে বিষয়টা ক্লিয়ার করে দেবো। infinitely many elements of that sequence, and similar case for beta। বিষয়টা দুরকম ভাবে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। ধরে নিচ্ছি আলফা একটা লিমিট পয়েন্ট, তাহলে ডেফিনেশন বলছে আলফার প্রত্যেকটা নেইবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করবে এবং তার বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম থাকতে পারে, ততক্ষণ অবধি যতক্ষণ অবধি আমি শুধুমাত্র আলফাকে অ্যাজ এ লিমিট পয়েন্ট নিয়েছি। এবারে আমি কনসিডার করি যে আলফা বিটা দুটো আছে, তার মানে অবশ্যই এক্ষেত্রে আলফার বাইরে, মানে আলফার যে কোনো নেইবারহুডের বাইরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম অবশ্যই থাকবে। কেন? কারণ তার দুটো লিমিট পয়েন্ট আছে। এই কনসেপ্ট এখন অবধি যেটুকু লিখেছি এটুকু কিন্তু একটা লিমিট পয়েন্টের কনসেপ্টে লিখেছি। সিমিলার ফর বিটা ওই জন্যই আলাদা করে লিখে দিয়েছি সিমিলার কেস ফর বিটা। এবারে আমি বিষয়টা ব্র্যাকেটে লিখে দিচ্ছি অ্যাজ দেয়ার আর টু লিমিট পয়েন্টস, so sequence xn obviously convergent নয়, is not convergent, and outside of every neighborhood of alpha there must lie infinite number of terms of that sequence। এটা স্পেসিফিক্যালি যেহেতু আমি দুটো লিমিট পয়েন্ট ধরে নিয়েছি তার মানে অবশ্যই ইনফাইনাইট থাকতেই হবে, নাহলে তো লিমিট হয়ে যাবে। তো এই ছিল লিমিট এবং লিমিট পয়েন্টের কনসেপ্টের ডিফারেন্সটা। আশা করি ক্লিয়ার হয়েছে। আরো এখান থেকে অনেক কিছু করানোর আছে, পরের দিন হবে। এই অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। এই অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এখানেই থাক, নেক্সট দিন আবার হবে।